উপা বইটিকে নিজের ঠোঁটের কাছে সরিয়ে এনে সেটিতে আলতো করে চুমু দেয়। তারপর পাশে বইটি সরিয়ে রেখে চিঠির ভাঁজ খুলে চিঠিটি পড়তে শুরু করে। প্রিয় উপা, জানিস তো, আজও তোকে ভুলতে পারিনি। চোখ বন্ধ করলে আজও তোর গেরুয়া কাপড়ে ঢাকা মুখটা মনে পড়ে। তোর সেই হাসিটা স্পষ্ট আমার বুকটাকে বিদীর্ণ করে চোখের পলক কাঁপিয়ে আজও রাতের ঘুমটাকে ভাঙিয়ে দেয়। নমস্কার, গল্প ভার্স স্টুডিওতে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প শুধু প্রেমের নয়, এটি সেই ভালোবাসার যে ভালোবাসা হারিয়েও শেষ হয় না। আজকের গল্পটি দুটি মানুষের গল্প, সমাদৃত আর উপাসনা। সময়ের কাছে যারা হেরে গিয়েও অনুভূতির কাছে তারা জিতেছিল। 10 বছরের দূরত্ব, অগণিত না বলা কথা, আর একতোড়া লাল চন্দ্রমল্লিকা, আর এক বিকেলের মর্মান্তিক অপেক্ষা। ভালোবাসা কি সত্যিই সমাজের দেওয়াল ভেদ করতে পারে, নাকি শেষ নিঃশ্বাসেও সে প্রমাণ করে আমাদেরকে আলাদা করতে কেউ পারেনি? আজ শুনবেন এমন এক গল্প যা হয়তো আপনার বুকের ভেতরেও কোথাও চাপা পড়ে থাকা কোনো স্মৃতিকে জাগিয়ে তুলবে। আজকের গল্প পাঠে আমি আছি অচ্যুতা। গল্পটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর প্লিজ হাই বাটনটি প্রেস করুন যাতে ইউটিউব আমাদের গল্প অন্যদের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের গল্প, রাহাত আনোয়ারের রচনা চন্দ্রমল্লিকা। উপাসনার বিধ্বস্ত ভেজা চোখের দিকে তাকিয়ে সমাদৃত নিজের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিল, ভালোবাসল তাকে। সমাদৃতের কাছে ভালোবাসা এক নিবিড় অজানা মানসিক ভিত্তি। ভালোবাসা মানে নিজেকে উন্মুক্ত করে নিঃস্বার্থভাবে প্রিয় মানুষটির কাছে সবটুকু উজাড় করে দেওয়া। ভালোবাসা মানে প্রিয় মানুষটিকে নিজের প্রতিবিম্ব ভেবে আগলে রাখা। ভালোবাসা মানে নির্দ্বিধায় প্রিয়ের হাতের পাতায় নিজের বুকের কাব্য লেখা। এই উদ্ভট ভালোবাসার সংজ্ঞা নিয়ে সে এর আগে স্বাগতাকে ভালোবেসেছিল। সেটাই ছিল সমাদৃতের জীবনের প্রথম ভালোবাসার গল্প। স্বাগতাও হয়তো ভালোবেসেছিল, তবে সমাদৃতকে নয়। সে ভালোবেসেছিল তার প্রতি সমাদৃতের এই অতিলৌকিক ভালোবাসাকে। সমাদৃতির নিঃশব্দ ভালোবাসার প্রত্যেকটি অক্ষর যেন আপন স্বরে চিৎকার করে বলে, ভালোবাসা মানে দুটি শরীরে একটি হৃদয়। ভালোবাসা মানে নিজের পরোয়া না করে প্রিয় মানুষটির ঠোঁটে ফুটে ওঠা হাসি দেখার উন্মাদনা। ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান, মর্যাদাকে একটি শব্দে একাঙ্কিত করা। তা হলো ভালোবাসা। সমাদৃতের এই প্রণয়ের প্রকৃতিকে খুব ভালোবেসেছিল স্বাগতা, কিন্তু মানুষটিকে। একদিন স্বাগতা সমাদৃতকে ডেকে বলেছিল সে বাড়ির পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়েছে। তার বিয়ের আর মাত্র 2 সপ্তাহ বাকি। বলেছিল, দেখ, তোকে নাও বলতে পারতাম, কিন্তু ভাবলাম জানিয়ে দেওয়া উচিত, তাই ডাকলাম। কথাটা শুনে একটা মুচকি হাসি সমাদৃতের ঠোঁট বেয়ে খেলে যায়। চোখ অস্পষ্ট খানিকটা ছলছল করে ওঠে। সে বুঝতে পারে তার আদর্শ ভালোবাসার এই প্রেমের গল্পে আদর্শ শব্দটি এক পেশে। শুধুমাত্র সে একাই নিজের সবটা উজাড় করে স্বাগতাকে ভালোবেসেছিল। সমাদৃত শুনেছিল কখনো কখনো কঠিন বাস্তবতার সম্মুখীন হতে গিয়েও পায়ের তলার মাটি কেঁপে ওঠে। সত্যিই তাই। জীবনের সেই রূঢ় বাস্তব বাঁকের সম্মুখীন হয়ে তার বুকটা মোচড় দিয়ে উঠেছিল। চোখ বন্ধ করতেই তার চোখের পাতা থেকে গাল বেয়ে জামার কলারে নেমে এসেছিল উষ্ণ নোনা জল। সে ভেবেছিল আরও একবার ভালোবাসবে সে। নিজের মতো করে নিজের ভালোবাসাকে সুন্দর করে সাজিয়ে তুলবে। তার আদর্শ ভালোবাসার সংজ্ঞায়
সে তার প্রিয়তমার মুখ দেখবে। তার প্রিয়তমাও সেই অপৃথক পর্দাকেই ভালোবাসার স্মারক চিহ্ন করে তুলবে। তাদের দুজনেরই ভালোবাসাকে এক কথায় আদর্শ ভালোবাসা বলে আখ্যায়িত করা যাবে। উপাসনার ভেজা দুটো চোখের দিকে চেয়ে সমাদ্রিতের বুকের কিনারে আছড়ে পড়ে এক উত্তাল সাগরের দুর্নিবার ঢেউ। আবারও একবার তার চোখের কোণ দুটো আর্দ্র হয়ে ওঠে, গলা ধরে আসে, বুকের বাঁ পাশের মাংসপিণ্ডটা চলার গতি বাড়ায়। সে পেয়ে গেছে তার সংজ্ঞায় সংজ্ঞায়িত মানুষটিকে। গুরুগম্ভীর শব্দে সে পেয়ে গেছে তার আদর্শ ভালোবাসাকে। ডায়মন্ড হারবার নদীর ধারে কেল্লার মাঠ তখন রাত্রির বাতাবরণকে আপ্রাণে জড়িয়ে ধরার চেষ্টা করছে। শীতের হিমেল বাতাস দূরে মাঝি মল্লার নোঙর ফেলা নৌকা কাঁপিয়ে তাদের শরীরকে মৃদু উত্তাল করে তুলেছে। রাতের আকাশে চাঁদটা ভবিষ্যতের কোনো অজ্ঞাত অভিসারকে তোয়াক্কা করে নিষ্পলকে দুটো মনের মিলন দেখার জন্য প্রশ্বাস আটকে তাকিয়ে রয়েছে। সমাদৃত অপলকে উপাসনার দিকে তাকিয়ে থাকে। উপাসনা আলতো করে চোখের পলক দুটোকে নামিয়ে যেন সমাদৃতির বুকের উত্তাল জোয়ারকে আলিঙ্গন করে নিজের ঠোঁটটাকে সামনের দিকে খানিকটা বাড়িয়ে দেয়। সমাদৃত এগিয়ে দেয় তার ঠোঁট। আস্তে আস্তে দুজনের ঠোঁট একে অপরকে স্পর্শ করে। নিস্তব্ধ কেল্লার মাঠে দপ করে জ্বলে ওঠা জোনাকি পোকা আর রাত পোকার দল ছুঁয়ে যায় সেই সম্মিলিত শরীর দুটো। লিখে যায় না বলা এক প্রেমের কোনো আখ্যান। উপাসনা সেদিন চোখ মুছে বলেছিল, এত পরিবারের চাপ, মানসিক চাপ, জানিস সোম, এগুলোর মাঝে তুই একমাত্র আমার শান্তির ওষুধ, আমার স্ট্রেস রিলিফ মেডিসিন। সেদিন সমাদৃত দ্বিতীয়বার ভালোবেসেছিল। একদিন কেমিস্ট্রি পড়তে এসে দুজনের আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্ব কখন যে ভালো লাগা থেকে ভালোবাসায় এসে দাঁড়িয়েছে দুজনের কেউই তা টের পায়নি। যেদিন বুঝলো দুজন, সেদিন তারা একেবারেই ঘনিষ্ঠ। একজনকে ছাড়া আরেকজনের জীবন যেন থমকে দাঁড়ায়। উপা তার বুকে জমা কথাগুলো সমাদৃতকে বলে, জানিস, আমিও না সমুদ্রকে ভালোবাসতাম। তার সাথে আমার 6 বছরের সম্পর্ক ছিল, কিন্তু সে না আমার মতো করে আমাকে বোঝেনি, আমার মতো করে আমাকে খোঁজেনি। হারিয়ে ফেলেছিলাম নিজেকে। তোর কাছে এসে আবারও নিজেকে খুঁজে পেলাম, সত্যি করে ভালোবাসতে শিখলাম। সত্যি সে সমাদৃতকে সত্যিকারের ভালোবেসেছিল। তার উদ্ভট সেই ভালোবাসার সংজ্ঞাকে অক্ষরে অক্ষরে ঠিক প্রমাণ করে দুটো মন জীবনের একটা নতুন অধ্যায়ে এসে দাঁড়িয়েছিল। সমাদৃতের ভালোবাসার তৃষ্ণার্ত বুকটাকে উপা পরিপূর্ণ করে তুলেছিল। স্বাগতাকে হারিয়ে সমাদৃত ভালোবাসতেই ভুলে গিয়েছিল। উপাসনা সেই অবলুপ্ত সমাদৃতের শরীর থেকে সমস্ত ধুলোর কলঙ্ক সরিয়ে দিয়ে তাকে এক নতুন জীবন দেয়। ভোরের এক নিস্তেজ রক্তাক্ত সূর্যের আলোতে তাদের দুজনের জীবন বৃষ্টি ভেজা গাছের মতো সবুজাভ হয়ে ওঠে। তাদের এই নিকটতার বীজ মাটি ফুঁড়ে তখন বেরিয়ে এসেছিল যখন সমুদ্র এবং উপাসনার মাঝে তীব্র দাবানল বোঝা না বোঝার শুকনো কাঠে ঘষা লেগে ছড়িয়ে পড়েছিল। তখন সমাদৃতের অল্প বয়স হলেও বয়সের তুলনায় জীবনের ভ্রুকুটিতে সে অনেকটাই ম্যাচিওর। লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়ে বন্ধু মহলে সমাদৃত তখন রীতিমতো সাহিত্যিক নামে বেশ বিখ্যাত। উপাসনা মাঝে মধ্যে নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে সমাদৃতের সাথে আলোচনা করত। সমাদৃত নিঃশর্তভাবে নিরপেক্ষ সমাধান ঠাউরে দিত। উপাসনা সমুদ্রকে ভালোবাসত, তবে বারংবার সম্পর্কে ভুল বোঝাবুঝির জন্য শেষমেশ সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সে এগুলো থেকে বেরিয়ে আসতে চায়। তবে মস্তিষ্ক সজাগ হলেও মন কি বাঁধন মানে? সেই মনকে বেঁধে উপাসনার ঠোঁটে হাসি ফোটাতে তার জীবনের সমাদৃতের আবির্ভাব ঘটে।
তবে জীবনের চাকা কোন দিকে গড়াবে তা কেউ কল্পনা করতে পারেনি। সেদিন ৩রা ডিসেম্বর। প্রতি বৃহস্পতিবারের মতো সেদিনও সমাদৃত ট্রেনে চেপে ডায়মন্ডে কেমিস্ট্রি পড়তে গিয়েছিল। প্রত্যেক সপ্তাহে এই দিনটিতে উপাসনা ও সমাদৃত একসাথেই আসা যাওয়া করে। তবে সেদিন উপাসনাকে অকারণ এক বাহানা দিয়ে সমাদৃত আগের ট্রেনে ডায়মন্ড স্টেশনে নামে। কারণ কি? জানা যায় ছুটির সময়। তখন ঘড়িতে 7টা। সন্ধ্যার মেজাজে মাথার উপরে সীমাহীন আকাশ নতুন রূপে সেজে উঠেছে। স্থানে স্থানে ছোট বড় তারারা মিটমিট করে জ্বলছে। শীতের আবহে অন্ধকার একটু গাঢ়। পড়া শেষ করে সমাদৃত এবং উপাসনা হাত ধরাধরি করে স্টেশনের দিকেই আসছিল। আকস্মিক সমাদৃত উপাসনাকে একটা হ্যাঁচকা টান মেরে পাশের একটি ফাঁকা মাঠের মধ্যিখানে নিয়ে আসে। মাঠটি অনেকটা নির্জন। দূরে ঝিমিয়ে পড়া ল্যাম্পপোস্ট তার মৃদু হলদেটে আলো ঘাসের বুকে ছড়িয়ে দিচ্ছে। পায়ের নিচে ঘাসগুলো শিশিরে ভিজে পেঁজা তুলোর মতো হয়ে উঠেছে। দূরে দিগন্ত রেখা যেন শহরটিকে নিজের বৃত্তাকার জালে জর্জরিত করে ফেলেছে। সমাদৃত উপাসনার সামনে বাম পাটাকে ভাঁজ করে হাঁটু মুড়ে বসে কাঁধের ব্যাগ থেকে উপার প্রিয় একতোড়া লাল চন্দ্রমল্লিকা ফুল বের করে। সাথে সাথেই একটা দমকা বাতাসে ফুলের চাপা সুগন্ধ প্রকৃতির বুকে ছড়িয়ে যায় এবং সমাদৃত আলতো করে উপার হাতে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করে, ওই যে দূরে ল্যাম্পপোস্টটা নিঃস্বার্থভাবে মাটির বুকের অন্ধকারটাকে আলোকিত করে চলেছে, এটাই হলো ভালোবাসা। এই যে মাথার উপরের আকাশ ওই দূরের দিগন্তটাকে আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছে, এটাই হলো ভালোবাসা। এই যে রাস্তাটা দূরে ওই লক্ষ্যহীন অন্ধকারে কোনো প্রশ্ন না করে হারিয়ে গেছে, এটাই হলো ভালোবাসা। ভালোবাসতে জানতাম, তবে ভালোবাসা পাওয়ার মধ্যকার শান্তিটা কোনোদিনও অনুভব করিনি। আমার কাছে সেই শান্তি হলি তুই, যার হাতটাকে শক্ত করে ধরে জীবনের যে কোনো বাধা বিপত্তিকে অনায়াসে পেরিয়ে যাওয়া যায়, যার কাঁধে মাথা রেখে নির্ভাবনায় ঘুমানো যায়, আর যার কপালে ঠোঁট ছুঁয়ে সগর্বে মাথা উঁচু করে সসম্মানে বাঁচা যায়। আমার কাছে সেটাই হলি তুই। আমার ভালোবাসা, আমার গর্ব, আমার শান্তি, আমার অহংকার, আমার আনন্দ, আমার তৃপ্তি হলি তুই। তাই তোকে কিভাবে হারাই বল? জীবনের বাকি পথটুকু একসাথে হাত ধরে চলতে চাই। উইল ইউ বি মাই বাচ্চার মা? কথাগুলো মনে পড়তেই সমাদৃতের চোখের কোণ চুইয়ে কয়েক ফোঁটা জল তার সিগারেট ধরা হাতের আঙুলটাকে স্পর্শ করে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সে দাঁতে দাঁত চেপে সিগারেটটাকে ঠোঁটের ফাঁকে রাখে এবং বেশ কয়েকটা লম্বা টান দিয়ে কাশতে কাশতে আবছা দৃষ্টিতে সামনের দিকে তাকায়। বেশ কিছুটা দূরে অস্পষ্ট একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। কি সুন্দর রং বেরঙের আলো দিয়ে চারপাশটা সাজানো। অন্ধকারে চাঁদের আলোতে সেগুলোর সৌন্দর্য যেন হাজার গুণে বেড়ে উঠেছে। কত লোকের আনাগোনা, নিশ্চয়ই কোণেও অতুলনীয় বেনারসিতে সেজেছে, তাই না? উপাকে লাল বেনারসিতে কিন্তু মানাবে ভালো। টালমাটাল পায়ে সমাদৃত মাটি থেকে উঠে দাঁড়ায়। রাগে, ক্ষোভে, হিংসায় তার সারা শরীর জ্বলে যাচ্ছে। পরপর অনর্গল সিগারেট টানার জন্য গলাটা যন্ত্রণায় কাতরাচ্ছে। চেঁচিয়ে ওঠে সমাদৃত। কাছে পিঠে পড়ে থাকা একটা ধারালো কাঁচের টুকরোর ছুচালো প্রান্ত দিয়ে নিজের হাতেই সজোরে আঘাত করে। সাথে সাথেই হাতের চামড়া ছিঁড়ে গাঢ় রক্ত বেরিয়ে আসে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সমাদৃত আঙুলের কোণ দিয়ে চোখের জল মুছে মাটির উপর আবার ধপ করে বসে পড়ে। জলের ভারে তার চোখ দুটো বুজে আসে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চোখ দুটো বন্ধ করতেই মনে পড়ে যায় সেই দিনটির কথা। কফি হাউসে উপা সমাদৃতের হাতটা ধরে মৃদু স্বরে বলেছিল, সোম, আমি পারলাম না। তুই তো জানিস তোর উপা কোনোদিনও স্বার্থপর হতে পারেনি। আজও পারলাম না রে। মা বাবা সমুদ্রের সাথে আমার বিয়ে ঠিক করেছে। সে সরকারি চাকরি করে।
জানি তুইও একদিন অনেক বড় হবি, একটু সময় লাগবে, কিন্তু মা বাবা আমাকে সেই সময়টুকুও দেবে না সোম। আমি নিরুপায়, আমাকে আমাকে কেউ বোঝেনি। তুই তুই অন্তত বুঝবি, তাই না? সমুদ্রের সাথে আমার কথা হয়েছে, আমাদের আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে। তুই চাস তো তোর উপা ভালো থাকুক? ভালো থাকবো দেখিস। উপার মুখে এই কথা শুনে সমাদৃতির বুকের পাঁজরটাও কেঁপে ওঠে। নির্বাক হয়ে সে তার দিকে চেয়ে থাকে। কোশমিন কালেও সমাদৃত কল্পনা করতে পারে না উপাকে ছাড়া সে বাঁচতে পারে। তার বিভেদ্য বুকের স্পন্দন সে। তাদের সম্পর্কের বয়স বেশি নয়, তবে এই নিখাদ ভালোবাসার সামনে সমুদ্র আর উপার 6 বছরের সম্পর্ক যেন তুচ্ছ। উপাও কি তাই ভাবে? তাহলে সে এই কথা কিভাবে বলতে পারল? সমাদৃত সারা শরীর অবশ হয়ে আসে। তার মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। সে ভাঙা ভাঙা কণ্ঠে উপার দিকে তাকিয়ে বলেছিল, শুধু পরিবারকে নিয়ে সমস্যা উপা। একটা সময় পর সবাই সবটা মেনে নেবে। শুধুমাত্র পারিবারিক কারণে তুই নিজের সারা জীবনের সাথে আপোষ করবি উপা? সত্যি পরিবারটাই এত কিছুর কারণ, নাকি সমুদ্রের প্রতি ভালোবাসাটা আমার চেয়ে খানিকটা বেশি? উপা চুপ করে থাকে। সমাদৃত আবারও নিজের অসহায় কণ্ঠস্বরে প্রশ্ন করে, আচ্ছা উপা, যদি ছেলেটা তোর 6 বছরের প্রাক্তন না হয়ে অন্য কেউ হতো, নিজের জীবনের সাথে আপোষ করতে রাজি থাকতিস? আমাকে ছেড়ে আবারও তাকে সুযোগ দিতে পারতিস? উপাসনার চোখেও তখন ভিড় করে এসেছে স্বচ্ছ জল। সে নিজের চোখের জলটা মুছে উত্তর করেছিল, না। কথাটা উপা অভিমানে বলল নাকি মন থেকে ভাবেনি সমাদৃত। তখন সে নিজের সংজ্ঞায়িত ভালোবাসাকে হারিয়ে ফেলার বেদনায় ছটফট করে চলেছে। সেদিন সমাদৃত আপ্রাণ চেষ্টা করেও উপার কাছে নিজেকে বোধগম্য করতে পারেনি। সে রাগের বশে উপাকে যা নয় তাই বলেছিল। উপা ভাবেনি বোধহয় তার সমাদৃতও তাকে বুঝবে না। সকলের মতো সেও তাকে ভুল বুঝে কথার মার প্যাচে তাকে ছিন্ন ভিন্ন করে তুলবে। ভাবেনি হয়তো উপা। প্রবল অভিমানে সে সিদ্ধান্ত নেয় সমাদৃতকে নিজের মন থেকে একেবারেই মুছে ফেলবে। থাকবে না কারোর কোনো অস্তিত্ব। পৃথিবীতে সবাই স্বার্থপর, কেউ কারো কথা ভাবে না। নিঃস্বার্থ ভালোবাসা নামক শব্দটা ক্ষণিকের এক চাওয়া পাওয়া আর ভালোবাসার ছোট গল্পে শুধু বিলাসিতা মাত্র। পরের দিন গভীর রাতে হোয়াটসঅ্যাপে উপা প্রথম সমাদৃতির সাথে খুব খারাপ ব্যবহার করে। তার কথার আঘাতে সমাদৃত ঝাঁঝরা হয়ে ওঠে। বুকে যেন কেউ একটা ধারালো চুরির ফলা বসিয়ে দিয়েছে। এতটা কষ্ট তার তখনও হয়নি যখন উপাকে হারিয়ে ফেলার প্রস্তাব সে পেল। সমাদৃতের কাছে পৃথিবীর সব কষ্টই উপার চোখে নিজেকে না খুঁজে পাওয়ার এই বেদনার কাছে নিতান্তই নগণ্য। সেদিনই সে নিজেকে নিজে প্রশ্ন করে, আচ্ছা সোম, উপার ঠোঁটে হাসি দেখার জন্যই তো তুই তার জীবনে এসেছিলিস, তাকে ভালোবেসেছিলিস। তাহলে আজ কেন সে এতটা কষ্টে? সত্যি কি তুই বাকি সবার মতো তোর উপাকে বুঝলি না? আমিও তোকে বুঝলাম না উপা। বাকি সকলের মতো তোকেও আমি আঘাত দিলাম, কষ্ট দিলাম। জানিস তো, সত্যি ভালোবাসা খুঁজতে খুঁজতে কখন জানি নিজের জীবনের সবটা আমার হাতের মুঠো থেকে কর্পূরের মতো উবে গেছে, টেরও পাইনি। যেদিন বুঝলাম সেদিন আমার উপার চোখ জলে ভিজে গেছে। আমি কিছুই করতে পারিনি। তোকে সারা জীবন মনে রাখবো, ভালোবাসবো। আর কাউকে ভালোবাসতে পারবো না এই জীবনে। শুধু তুই ভালো থাকিস আর আমাকে ভুলে যাস না। মনে রাখিস, পৃথিবীর কোনো একটা জায়গায় সমাদৃত আছে। তোর ঠোঁটে হাসি দেখে তার বুকে জমা সব কষ্ট মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। সে হাসে, বিয়ে করিস, সুখে থাকিস। তবে তাদের এই বিচ্ছেদ কি এতটাই সোজা? কেউ কারো জীবনে থেকে যেতে পারেনি। উপা কাঁদতে কাঁদতে বলেছিল,
তোকে ছাড়া আমি বাঁচবো না সোম, আমায় ছেড়ে যাস না। বলেছি না তোকে, তুই আমার স্ট্রেস রিলিফ মেডিসিন মেডিসিন মেডিসিন। বন্ধু হয়ে নয়, সেদিনও দুজন দুজনের প্রিয় মানুষ হয়ে একে অপরের কাছে থেকে গেল। সম্পর্কে কি সত্যিই কোনো সার্টিফিকেট লাগে? বিয়ের আগে পর্যন্ত অবিকৃত ভালোবাসার সেই সম্পর্ককে বুকে চেপে ধরে সমাদৃত আর উপাসনা বেঁচে ছিল। আজ উপার বিয়ে, হয়তো আবার কথা হবে, হয়তো আর কথা হবে না। অন্য কেউ উপার সারা শরীর স্পর্শ করবে, আর অন্য কেউ উপাকে নিজের করে নেবে। আজ সে অন্য কারো হয়ে যাবে, চলে যাবে অন্য কোথাও। ভেবেই সমাদৃতের শরীরটা শিরশির করে ওঠে। সিগারেটটাকে প্রাণপণে ঠোঁটে আঁকড়ে ধরে বারংবার টান দিতে থাকে। চোখ ফেটে তার জল বেরিয়ে আসে, গলা পর্যন্ত শরীর গরম হয়ে ওঠে। সবটা শেষ, সব। শুধু স্মৃতির এক হাঁটু লাঠি ভর দিয়ে সমাদৃতকে সারা জীবন কাটাতে হবে। তাকে বাঁচতে হবে, তাকে সবটা সহ্য করে উপার স্মৃতিটুকু নিয়েই সানন্দে থাকতে হবে। বরের গাড়ি বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। কিছু মুহূর্ত, তারপর সব শেষ। সমাদৃত আর সহ্য করতে পারে না। আবারও একটা সিগারেট ধরিয়ে সেদিক থেকে চোখ ফিরিয়ে পেছন ফিরে উঠে দাঁড়ায়। তার বুদ্ধি স্থির, আজকে সারা রাত ডাইমার নদীর তীরেই কাটাবে। কেল্লার মাঠে একাকে এক বেঞ্চে বসে আকাশের ওই তারাগুলোকেই দেখবে। তাদের বুকে চাপা পড়া উপার সাথে কাটানো প্রত্যেক মুহূর্ত সে গোগ্রাসে পান করবে। তাকে বাঁচতে হবে, হ্যাঁ, সবাইকে হারিয়েও তাকে বাঁচতে হবে। এটাই জীবন। ভালোবাসার সন্ধানকারীদের এটাই অন্তিম পরিণাম। তার দুটো কানে প্রতিধ্বনিত হতে থাকে উপার কণ্ঠস্বর। সোম, মন থেকে উপা শুধু তোর, শুধুই তোর। সারা জীবন তোর হয়ে থাকবো। কেউ পারবে না আমাদেরকে আলাদা করতে, কেউ কেউ না, কেউ না, কেউ না। সময়ের গতি অপ্রতিরোধ্য। দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে যায়। এই 10 বছরে সমাদৃত আর উপাসনার আর দেখা হয়নি, কথাও হয়নি। সবটা বদলে গেছে। কেউ বলেছিল সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। কথাগুলো কি বাস্তব? পড়ন্ত বিকেল, বর্ষার ধারা খানিকটা ক্লান্ত হয়ে বিরাম নিচ্ছে। এমন সময় হাওড়ার ফুলবাগান বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেয় রায় পরিবারের বড় বউ সমুদ্র রায়ের স্ত্রী উপাসনা রায়। সবে স্নান করে সে নেমেছে। দরজা খুলতেই সে চৌকাঠের সামনে উর্দি পরা এই পিয়নকে দেখতে পায়। দিদিমণি, পার্সেল আছে। পার্সেল? খানিকটা হতভম্ব হয়ে সে পার্সেলটা হাতে তুলে নেয়। তার কাছে কে পার্সেল করতে পারে? জিজ্ঞাসু দৃষ্টিতে দরজাটা বন্ধ করে হাতে ধরা খামটির উপর চোখ বোলাতেই তার দৃষ্টির সাথে বুকের স্পন্দনও যেন থমকে দাঁড়ায়। প্রেরক সমাদৃত সেন। নামটা দেখেই দ্রুত একটা সোফা টেনে উপাতার উপর শরীর মেলে দিয়ে চটজলদি খামটিকে খুলে ফেলে। খুলতেই তার সামনে একটি ছোট্ট কাগজে লেখা চিঠি আর একটি লাল মলাটে বদ্ধ বই বেরিয়ে আসে। উপা শুনেছিল সমাদৃত এখন একজন স্বনামধন্য লেখক। বইটি খুলে তার প্রমাণও পেল। বইটি একটি উপন্যাস। হার্ড কভারে বড় বড় করে লেখা সেই উপন্যাসের নাম চন্দ্রমল্লিকা। তার প্রথম পাতায় সমাদৃত নিজের এই উপন্যাসটিকে উপাকে উৎসর্গ করেছে। উপা বইটিকে নিজের ঠোঁটের কাছে সরিয়ে এনে সেটিতে আলতো করে চুমু দেয়। তারপর পাশে বইটি সরিয়ে রেখে চিঠির ভাঁজ খুলে চিঠিটি পড়তে শুরু করে। প্রিয় উপা, জানিস তো আজও তোকে ভুলতে পারিনি। চোখ বন্ধ করলে আজও তোর গেরুয়া কাপড়ে ঢাকা মুখটা মনে পড়ে। তোর সেই হাসিটা স্পষ্ট আমার বুকটাকে বিদীর্ণ করে চোখের পলক কাঁপিয়ে আজও রাতের ঘুমটাকে ভাঙিয়ে দেয়। তোর গায়ের গন্ধ আমার ষষ্ঠ ইন্দ্রিয়কে আসার করে তোলে। কখনো সাইকেলে হাত দিলে মনে হয় আমার অজ্ঞাত সারেই তুই পেছনে বসে আমার জামাটাকে হাতের মুঠোয় শক্ত করে জাপটে ধরেছিস। মাঝে মাঝে পিঠের মধ্যিখানে ছুঁয়ে দিচ্ছিস তোর আলতো কোমল ঠোঁটের স্পর্শ।
কাউকে আর ভালোবাসতে পারিনি, কাউকে আর তোর জায়গাটা দিতে পারিনি। কাজের ফাঁকে মাঝে মধ্যেই কেল্লার মাঠে ছোট নদীর পাড়ে বসে নদীর স্নিগ্ধ বাতাস বুকে লাগাই। মনে হয় কেউ আমার শার্টের উপরের বোতাম খুলে নিজের হাতটাকে ধীরে ধীরে আমার বুকে স্পর্শ করিয়ে দিচ্ছে। আমার কাঁধে মাথা দিয়ে কেউ যেন প্রকৃতির প্রত্যেকটা স্বাদ আমার মধ্যে দিয়ে গ্রহণ করার চেষ্টা করছে। তোর সমাদৃ তো বড় হয়েছে, সফলতা পেয়েছে, তবে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আজও তার পিছু ছাড়েনি। মাঝে মাঝে খুব কষ্ট হলে সিগারেটের ধোঁয়ায় অতীত থেকে পালিয়ে যেতে চেষ্টা করি। চোখ বন্ধ করি, উষ্ণ জলের ফোঁটা গাল বেয়ে বুকের ওপর নেমে আসে, তবে পালাতে পারি না। কেউ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আমার বুকে মাথা দিয়ে বলে, জানিস সোম, তোকে ছাড়া আমাকে আর কেউ বুঝলো না। অনেকদিন তোর হাসিটা দেখিনি। তৃষ্ণার্ত যাযাবর পাখির মতো শুধু সময়ের স্রোতে কেরিয়ার তৈরি করেছি। আজ কিছুই নেই। এই নাম, এই খ্যাতি, এই টাকা, এই সময় কার আমি? কে আমার? সমাদৃত উপাকে ছাড়া ভালো নেই। 10টা বছর কেটে গেছে। সময়ের স্রোত ক্ষতগুলোকে আজও উপশম করতে পারিনি। কারো জন্য কারো জীবন থেমে নেই, বরং কারো জন্যই কারো জীবন চলছে। জানিস উপা, শেষবার না তোকে অনেক কিছু বলতে পারিনি। বহুবার রাগ দেখিয়েছি, অনেক কেঁদেছি। তোর কাছে না বলা কিছু অপূর্ণ কথা এই 10টা বছর আমার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তোকে বলতে ইচ্ছে করে, সেই অপূর্ণ কথাগুলোকে দিয়েই লিখেছি চন্দ্রমল্লিকা। সময় হলে পড়িস। আমাদের এই দূরত্বের মাঝে প্রকৃতি এক দুর্বোধ্য সাঁকো। ভালো লাগলে, ভালোবাসলে বইটাকে একটু আদর করিস। অদৃশ্য ওই ভালোবাসা আমার বুকে জমে থাকা চন্দ্রমল্লিকাগুলোকে স্বাবলম্বী হবার শক্তি দেবে। বসন্তে, শরতে নতুন পোশাকে নিজেকে সাজানোর কারণ শিখিয়ে দেবে। অনেকদিন কাউকে জড়িয়ে ধরে কারো কাঁধে মাথা দিয়ে কাঁদিনি তো। কষ্টগুলো মাছের কাঁটার মতো গলায় বিঁধে আছে। বহু বছর হয়ে গেল কেউ মাথায় হাত বুলিয়ে বলেনি যে আমার সোম তো এত দুর্বল না। আজ রাখি, ভালো থাকবি। মনে রাখবি, পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে তোর ঠোঁটে হাসি দেখে আজও কেউ হাসছে। নিজের সব দুঃখ, একাকিত্ব ভুলে মন খুলে উন্মাদের মতো হাসছে। ইতি, তোর সোম। লেখাগুলো পড়তে পড়তেই উপার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। দুবার কেঁপে ওঠে তার ঠোঁট দুটো। মাথার এলোমেলো ভিজে চুলগুলো সে পিঠের উপর ছেড়ে দেয় এবং চিঠিটিকে ঠিক আগের মতো যত্ন করে মুড়ে খামে ঢুকিয়ে রাখে। বোধহয় সারা জীবনের জন্য সে সেটিকে সযত্নে অক্ষত করে রাখবে। উপন্যাসটা হাতে তুলে নিয়ে তার প্রথম পৃষ্ঠা খুলতেই একটা চাপা চন্দ্রমল্লিকার মৃদু গন্ধ তার ঘ্রাণ শক্তিকে বিমোহিত করে তোলে। উপা সমাদৃতের উৎসর্গ করা লেখাটি পড়ার জন্য উদ্গ্রীব হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় এবং পাছে কেউ দেখে নেয় তাই সঙ্গোপনে চিঠি এবং লেখাটি সাথে করে নিয়ে এসে শোবার ঘরে চলে যায়। সেদিনই সে উপন্যাসটি পড়া শুরু করেছিল। প্রত্যেক দিন ঘুমানোর আগে নিয়ম মাফিক অল্প অল্প করে সেটিকে পড়ে প্রায় 7 দিনের মাথায় সে উপন্যাসটিকে শেষ করে। যতবারই সে বইটি পড়তে শুরু করে তার সারা শরীর গরম হয়ে আসে। পড়তে পড়তে শতাব্দী পুরনো বুকে চাপা কষ্ট তার চোখ দুটোকে আঁকড়ে ধরে বেরিয়ে আসার প্রবল চেষ্টা করে। খানিকটা সফলও হয়, তাও উপা নিজের সাথে আপ্রাণ লড়াই করে ধাতস্থ করে নিজেকে। মুচকি হাসিতে চোখের জলটাকে বুকের মধ্যে দাফন করে রাখে। এক এক করে উপন্যাসের পাতাগুলোকে পেছনে ফেলে সে যত এগিয়ে যেতে থাকে ততই 10 বছর আগের সেই সত্যি ভালোবাসাটা তার বুকের আঁতুর ঘর দাপিয়ে বেড়ায়। যে ভালোবাসার কোনো শেষ নেই, তার অন্তিম উপন্যাস আজ পরিবারের সঠতার জন্য উপাকে পড়তে হচ্ছে। ঝাপসা হয়ে আসা চোখ দুটোকে প্রবল যত্নে বারংবার সংযত করতে হচ্ছে।
তবে তবে কতক্ষণ? উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে উপার বুকের কম্পন অনিয়ন্ত্রিত হয়ে ওঠে, চোখের পাতা ভারী হয়ে আসে। 10 বছর পর আজ সে যেন আর নিজেকে আটকে রাখতে পারছে না। সব কিছুকে মূল্যহীন কাগজের কুণ্ডলীর মতো পেছনে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে সমাদৃতকে জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা দিয়ে উপর খুব কাঁদতে ইচ্ছে করছে। তাও তাও নিজেকে নিরস্ত করে সে উপন্যাসের শেষ পাতাটা টেবিল ল্যাম্পের নীলাভ আলোতে শেষ করে। সেই পৃষ্ঠায় সমাদৃতের লেখা হৃদয় বিদীর্ণ কথাগুলি তার মনটাকে চামড়ের মতো নাড়িয়ে দিয়ে যায়। তৃষ্ণা কি জানতাম না, নেশা কাকে বলে তার সংজ্ঞা কোনোদিনও খুঁজিনি। তবে তুমি নিকোটিনের চেয়েও তীক্ষ্ণ, ঝাঁঝালো, তীব্র, যাকে দেখার পিপাসা, যার ভালোবাসা পাওয়ার আশা কোনোদিনও আমার মিটবে না। অতৃপ্তির এই মুখশ্রী নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনা করব অন্য কেউ তোমাকে ছুঁয়েছে, ভেঙে ফেলবো সে আয়না। আমি ওই পাপিষ্ঠ আয়নার বুকের রক্ত খাবো, শিরার চিৎকার শুনবো, আবারও নিজেকে শান্ত করে তোমাকে নিয়ে গল্প লিখব। বুকের ভেতর জমতে থাকা ধোঁয়া নিয়ে তোমার আলোক্ষ আঁকবো। তারপর সব অপূর্ণ ইচ্ছাগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে শেষ ইচ্ছে লিখব। হে মেহেরবান, উপাকে তো কিছুই দিতে পারলাম না। আমার উপার কোলে মাথা রেখে আমি যেন আমার বুকের শেষ নিঃশ্বাসকে নিঃশান্তভাবে তার কোলে সমর্পণ করতে পারি। ইচ্ছেটা অনেকটা কঠিন, তাই না? কিন্তু অসম্ভব তো নয়। লাইনগুলো পড়া শেষ করে উপা বেশ কয়েকবার ঢোক গিলে উঠে বসে পাশের টেবিলে রাখা কাঁচের গ্লাসের জলটাকে ঢকঢক করে শেষ করে দেয়। পাশে সমুদ্র অঘরে ঘুমাচ্ছে। নিঃশব্দে আর চোখে সেদিকে একবার চেয়ে সে মোবাইলটা নিয়ে ছাদে উঠে যায়। জ্যোৎস্নার আলোতে চারপাশ অল্প মাত্রায় আলোকিত। মাঝে মধ্যে বয়ে যাওয়া দমকা বাতাসের জন্য চারপাশের অন্ধকারে শরীর লুকিয়ে দাঁড়িয়ে থাকা বিশালাকার গাছগুলো নিজের পাতাগুলোকে শান্ত করার চেষ্টা করছে। উপাক কিছু একটা মনে করে মোবাইলে ডায়াল করার চেষ্টা করে। 8170। এইভাবে প্রবল কষ্টে 10টা সংখ্যা অনেক ভেবে মোবাইলে লিখে কল করে দেয়। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে শোনা যায় একটা মেইলি কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? ধক করে ওঠে উপার বুক। সমাদৃত কি তাহলে বিয়ে করে নিল? নিজের আশঙ্কার বাতাবরণকে বুকে চেপে এসে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, আমি কি সমাদৃত রায়ের সাথে একটু কথা বলতে পারি? কে? সমাদৃত রায়, বিখ্যাত লেখক। সরি, ক্ষমা করবেন, আপনি হয়তো ভুল নম্বরে ডায়াল করেছেন। এই বলেই ওপাশ থেকে ফোনটা রেখে দেয়। উপাসনার মুখে এক রাশ ঘন কালো মেঘ নেমে আসে। বহুদিন আগে সমাদৃত ওই নাম্বারটা ব্যবহার করত। বদলে ফেললো নাকি সে নির্ভুল নাম্বারটি মনে করে ডায়াল করতে পারছে না। আরও দুবার চেষ্টা করেও কোনো আশার আলো না পেয়ে ফ্যাকাশে মুখে তৃতীয়বার মোবাইলটা কানে ধরল। বহুবার রিং হবার পর উপাস থেকে কলটা কেউ ধরল। পুরুষালী গম্ভীর খুব চেনা কণ্ঠে বলে উঠল, হ্যালো, সমুদ্রিত রাজ স্পিকিং। কে বলছেন? 10টা বছর। একটা ঝোড়ো বাতাস উপাকে কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল। সেই বাতাসের ধাক্কায় আলগোছে বাঁধা তার মাথার খোপাটা এলোমেলো হয়ে মুখ জুড়ে ছড়িয়ে পড়ল তার ঘন কালো চুল। আবারও 10টা বছর পর সেই রাতের আকাশে চাঁদটা ভবিষ্যতের কোনো অজ্ঞাত অভিসারকে তোয়াক্কা করে নিষ্পলকে দুটো মনের মিলন দেখার জন্য প্রশ্বাস আটকে তাকিয়ে রইল। মেলে ধরল সেই কেল্লার মাঠের জোনাকি আর রাত পোকারা আবারও শতাব্দী পুরনো প্রেমের আখ্যানটিকে। ধুলো পড়া সেই পাণ্ডুলিপির বুকে এক পলক দেখা না পাওয়ার কত পিপাসা। শক্ত করে হাত দুটো ধরে জীবনের বাকি পথটুকু হাঁটার কত নির্জীব স্বপ্ন। হারিয়ে ফেলা মানুষটিকে খুঁজে ফেরার কত সমাধিস্থ কষ্ট নিশ্চুপ হয়ে লুকিয়ে রয়েছে। উপার পারে না, সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সমাদৃতে কিছু বুঝে ওঠার আগেই ভাঙা ভাঙা কণ্ঠে সে বলে ওঠে, সোম, একবার দেখা করব। ওপাশে রাত 12টার পেন্ডুলামের সাথে উপার কণ্ঠের বিস্ময়তায়
সমাদৃতের সারা শরীর দিয়ে একটা হিমেল ঠান্ডা স্রোত বয়ে যায়। কয়েকবার কেঁপে ওঠে তার কণ্ঠ, শরীরের লোমগুলো জমে আসে। একদম পৃথক সেই কণ্ঠ। উপাসনা। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের অনুভূতিকে সমাদৃত নিজের মধ্যেই লুকিয়ে জিজ্ঞেস করে, কবে, কোথায়? কাল বিকেল 4টে, ফুলবাগান বাড়ির সেই মাঠে। কথাটা শেষ হতে না হতেই সিঁড়িতে একটা পায়ের শব্দ উপার কানে ভেসে আসে। একটু চমকে ওঠে উপা এবং আর কোনো কথা না বলেই ফোনটা কেটে চোখের জল মুছে হন্তদন্ত হয়ে সে ঘরের দিকে পা বাড়ায়। অশ্রুসিক্ত বুক নিয়ে সমাদৃত অপ্রত্যাশিত সেই ঘটনায় পাথরের মতো বিছানার উপর বসে থাকে। উপার ঠিকানায় পার্সেলটা পাঠানোর পর 1 সপ্তাহ কেটে গিয়েছিল। তবুও তার কোনো প্রত্যুত্তর না পেয়ে সমাদৃত ভেবেই নিয়েছিল নতুন সংসারের ভালোবাসায় উপার মনে তার সম্পর্কে আর বিন্দুমাত্র অনুভূতি নেই। কিন্তু 1 সপ্তাহ পর এটাও কি কল্পনীয়? সে রাতে আর সমাদৃত ঘুমাতে পারেনি। সেদিন আবারও কথাগুলো অসমাপ্ত রয়ে গিয়েছিল। তবে আর কি থাকবে অসমাপ্তি? এবার শুধু আগামী এক বিকেলের অপেক্ষা। সকালে বারুইপুর বাস স্ট্যান্ড থেকে সমাদৃত গাড়িতে উঠে বসল। হাওড়াতে পৌঁছালো বর্ষাকালের ঝাপসা সূর্য যখন একদম মাথার উপরে এসে স্থগিত হয়েছে। আজ তার মনে এক দমকায় একরাশ অনুভূতি একসাথে জমাট বেঁধে এসেছে। কিছুটা তৃষ্ণা, কিছুটা তৃপ্তি, কিছুটা আনন্দ, কিছুটা কষ্ট, আর কিছুটা না বলা এক অসমাপ্ত গল্প। 10টা বছর পর আজই কি তার চরম শেষ পরিণতি? মিশ্র অনুভূতির আলিঙ্গনে ফুলবাগান বাড়ি থেকে কিছুটা দূরে একটা হোটেলে সমাদৃত উঠল। সেই ফুলবাগান বাড়ির মাঠ, উপার বাড়ি থেকে যার দূরত্ব হেঁটে মাত্র 5 মিনিট। বিয়ের পরও উপা বার কয়েক এখানেই সমাদৃতের সাথে দেখা করেছিল। উপা সমাদৃতকে জড়িয়ে ধরে বলেছিল, ভালো নেই আমি তোকে ছাড়া। প্রত্যেকটা মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসে। তোকে সর্বত্র খুঁজি। সমাদৃত উপার কপালের ঠোঁট ছুঁয়ে বলেছিল, আমি আছি তো তোর ওই বুকের বাম পাশে। সভ্য সমাজের পরিভাষায় এটাই বুঝি পরকীয়া। আচ্ছা, মনটার অবর্তমানে যদি শরীরটা নিয়ে কেউ প্রকাশ্যে ভালোবাসে, কি বলবে এই সমাজ? কেন এই সমাজের গণ্ডিতে সম্পর্কের এত তারতম্য? কেন সত্যি ভালোবাসাগুলো মূল্যহীন এই সমাজের ছলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে? তখন কোথায় থাকে সমাজ? শুধুই কি সমাজ বলার জন্য এগিয়ে আসে, কিছু করার জন্য নয়? এরকম বহু প্রশ্ন প্রতি মুহূর্তে সমাদৃতের মাথাটাকে ঝাঁঝরা করে দেয়। সে সিগারেট ধরিয়ে এগুলো থেকে অবিরাম পরিত্রাণ পাওয়ার উপায় খোঁজে, কিন্তু নিরুপায়, অসহায় সবটা। শুধু সিগারেটের ধোঁয়া তার ঠোঁটটাকে বিবর্ণ করে দিয়ে অদৃশ্য হয়ে যায়। আবারও কিছু সে কলমের আঁচড়ে লিখে ফেলে। এভাবে তার সাহিত্য জগৎ তাকে পেয়ে বসে। তবে এবার আর সাহিত্য নয়, বাস্তব এটা। বহুদিন পর সমাদৃত উপাকে দেখবে, উপাসনা তার সোমকে দেখবে। এটাই কি ব্যর্থতা নাকি ভালোবাসা? সমাদৃত গায়ে খয়েরি রঙের একটা শার্ট চড়িয়ে কিছু ধামাচাপা পড়া অনুভূতির অন্বেষণে পড়ন্ত বিকেলে ফুলবাগানের উদ্দেশ্যে ট্যাক্সি ধরে। তখন ঝিরিঝিরি বৃষ্টিতে হাওড়ার পথ চলতি রাস্তা আচ্ছাদিত। মাথার উপরে সাদা আকাশ কালো মেঘের মন্ত্র বলে সম্মোহিত। সবেমাত্র রাস্তার সিগন্যাল বিরামের অবকাশ পেয়েছে এবং তার সাথেই কাঁধ মিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরছে কিছু ক্লান্ত যাত্রী। সমাদৃত বর্ষার এলোমেলো বৃষ্টি স্পর্শ করার জন্য ট্যাক্সির কাঁচটাকে একটু নিচে নামায়। হাতে তার উপার প্রিয় চন্দ্রমল্লিকা, সাদা নয়, লাল। কারণ দুজনেই দুজনকে শেষবার কথা দিয়েছিল, কথা না হোক, দূরত্ব হোক আকাশ ছোঁয়া, তাও তাদের ভালোবাসা থাকবে অপরিবর্তিত। শরীর ঝলসে গেলেই হারিয়ে যাবে, কিন্তু মন, সেটা তো শুধু উপার, সেটা তো শুধু সমীর। সমাদৃত তা মনে রেখেছে। আজও সে বিয়ে করেনি। উপার স্মৃতি নিয়েই কাটিয়ে দেবে সারাটা জীবন। কিন্তু উপা, সে কি মনে রেখেছে? উপাসনা একটা লাল সালোয়ার পরে বাড়ি থেকে বেরোয়।
বেশি রূপচর্চা করেনি সে, পাছে বাড়িতে কেউ সন্দিহান দৃষ্টিতে তাকায়। মেয়েদের জীবনটাই কি এরকম? সকলের চাহিদা পূরণে, সকলের মন রেখে চলতে চলতেই তাদের অধ্যায় একটা অপরিমার্জিত সমাধান হয়ে দাঁড়ায়। হয়তো তাই। তবে উপা বাড়ি থেকে বেরোনোর আগে শেষবার আয়নার সামনে দাঁড়িয়েছিল। মুচকি হেসে ড্রয়ার থেকে বের করেছিল একটি সাদা পাথর বসানো আংটি এবং সেটি বাম হাতের অনামিকাতে গলিয়ে আলতো করে চোখের পলক দুটো বন্ধ করেছিল। আয়না সাক্ষী, স্পষ্টত তার সামনে এসে দাঁড়িয়েছিল একটি পুরুষ। রং তার শ্যামলা, মুখে ঘন কালো দাড়ি, চোখে পাতলা ফ্রেমের চশমা। উপার সামনে হাঁটু মুড়ে বসে বলেছিল সে, উইল ইউ বি মাই বাচ্চার মা? উপাসনা ফুলবাড়ির মাঠে এসে একটি বেঞ্চে শরীর মেলে দেয়। দূরে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নির্ভাবনায় খেলছে, ধুলো ওড়াচ্ছে, পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। আচ্ছা, বড়রা কেন পারে না? কাঁধে ঝোলানো ব্যাগ থেকে জলের বোতল বের করে উপা গলা ভিজিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। ট্যাক্সির রাস্তায় এক পাশে এসে থাকে। রাস্তার পাশেই ফুলবাগান বাড়ির মাঠ আংশিক গ্রিল আর দেওয়ালের বন্ধুত্বে সীমানা তৈরি করে শহরের বুকে শান্তির মতো দাঁড়িয়ে আছে। তার গা ঘেঁষে ফুটপাতে হরেক রকম খাবার দোকানের ভিড় জমে উঠেছে। কয়েকজন প্রবেশমুখে ভিক্ষাও করতে বসেছে। সবটা এখন অবান্তর, কেননা আর কিছু মুহূর্ত তারপরে সমাদৃত উপাকে দেখতে পাবে। বুকে জ্বলতে থাকা অগ্নুৎপাতে তার ঠোঁটের সেই হাসিটা কি এক মায়া বলে এক শেষে প্রশান্তি ঢেলে দেবে। সমাদৃত আবারও নতুন করে বাঁচার এক আশ্বাস তার গহীন দুচোখে খুঁজে পাবে। হন্তদন্ত হয়ে ট্যাক্সি থেকে নেমে এসে ড্রাইভারের ভাড়া মিটিয়ে দেয় এবং কোলের উপর চন্দ্রমল্লিকার তোড়া নিয়ে আবেগে কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে সামনের দিকে পা বাড়ায়। তখনই ঘটে যায় সেই অপ্রত্যাশিত অসহনীয় এক মর্মান্তিক ঘটনা। প্রবল বেগে ছুটে আসা এক মালবাহী ট্রাক আকাশ ফাটানো এক গর্জন করে নিজের সবটুকু শক্তি উজাড় করে ব্রেক কষে ধরে। রাস্তার বুক চিরে টায়ারের দুটুকরো দাগ সামনের দিকে ধেয়ে আসে। কেঁপে ওঠে স্টিয়ারিং, আঁতকে ওঠে ট্রাকের বন্ধ দুটো হেডলাইট। সমাদৃত কিছু না বুঝেই একবার আর্তনাদ করে ওঠে, তবে শেষ রক্ষার হয় না। সজোরে ট্রাকটা গিয়ে সমাদৃতকে ধাক্কা দেয়। মুখ থুবড়ে সে পিচের রাস্তায় আছড়ে পড়ে, আর সাথে সাথেই ট্রাকের দুর্বিষহ সেই চাকা সমাদৃতের গলার উপর দিয়ে শরীরের শিরা থেতলে বেরিয়ে যায়। সমাদৃতের শিরা ছিঁড়ে রক্ত ছিটকে বেরিয়ে আসে। পিচের আঘাতে মুখটা সম্পূর্ণ ছিঁড়ে যায়। হাতের চন্দ্রমল্লিকা ছিন্ন ভিন্ন হয়ে তার শরীরের উপর বৃষ্টির ফোঁটার মতো নেমে আসে। ছুঁয়ে যায় তার চোখ, বুক, ঠোঁট, চুল। ঝাপসা চোখে একবার তাকিয়ে সমাদৃত রক্তাক্ত মুখে মুচকি হাসে। শেষবারের জন্য একটা দীর্ঘশ্বাস ফেলে সে চোখ বন্ধ করে। চন্দ্রমল্লিকার পাপড়িগুলো যেন তার মাথাটাকে নিজের কোলে তুলে নিয়েছে। মাথায় অনেক আদর করে হাত বুলিয়ে দিয়ে চুমু দিচ্ছে আর বলছে, আমার সোম তো এত দুর্বল নয়, আমার সোম এত দুর্বল তো নয়। দৌড়ে আসে রাস্তার আনাচে কানাচে থাকা লোকের দল। চারিদিক ভিড়ে উপচে পড়ে। ফুলবাগান বাড়ির মাঠে বেঞ্চে বসে থাকা উপার মনটা কেমন যেন কতক্ষণ ধরে কু ডাকছিল। হঠাৎই বাইরে হট্টগোল দেখে এসে বেরিয়ে আসে। এক পা করে ভিড়ের দিকে এগিয়ে এসে ভিড় সরিয়ে সামনের দিকে তাকায় এবং সাথে সাথেই আপাত মস্তক তার সারা শরীরে কেঁপে ওঠে। অসার হয়ে আসে তার বুকের কম্পন। বিস্ফারিত রক্তাভ দুটো চোখ নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে ক্ষত বিক্ষত বিকৃত শরীর রাস্তার উপর তার শোক নিথর দেহ নিয়ে নিঃসাড় হয়ে পড়ে রয়েছে। চিৎকার করে ওঠে উপা। তার কাঁধের ব্যাগ ছিটকে পড়ে একদিকে। দৌড়ে গিয়ে উপা সমাদৃতের পাশে বসে তার মাথাটাকে নিজের কোলে তুলে দেয়। মাথায় হাত বোলাতে বোলাতে চিৎকার করে বলতে থাকে, সোম, সোম, একবার একবার চোখ খোল। আমি 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 তোর উপা। দেখ দেখ, তোর কাছে, আমি তোর কাছে এসেছি। আমার সাথে কোনো কথা বলবি না, বলবি না কথা, কত বল না সোম। হেল্প, 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 কেউ একটু জল দিন প্লিজ, কেউ একটু জল দিন। সোম, সোম, একবার তাকা না।
এই সোম, সোম, হেল্প প্লিজ, সামওয়ান প্লিজ হেল্প। আর সেদিন সমাদৃত এবং উপার চোখে চোখ রেখে নিজেদের বুকের জমে থাকা কথা বলা হয়ে উঠল না। শুধু উপার কোলের ওটা চুঁইয়ে রাস্তার বুকে নেমে এলো সমাদৃতের ফাটা কপাল থেকে গাঢ় শীতল তাজা রক্তের স্রোত। সেই ঘন লাল রক্তের স্রোত রাস্তার নিকষ কালো পিচের পাথরের মতো হৃদয়হীন বুককে স্পর্শ করে সেদিন তাকেও বোধহয় শেষবার ভালোবাসা শিখিয়ে দিয়ে গিয়েছিল। তবে সেদিনও কোনো পরিবার, বাবা মা ভালোবাসা কাকে বলে শিখতে পারেনি, ভালোবাসতে পারেনি। সন্তানকে সেরাটা খুঁজে দিতে দিতে সন্তানকেই চিনতে তারা ভুলে যায়। ভালোবাসার অবয়ব তারা বদলে দেয়। সমাদৃতের তাজা রক্ত তাদের স্নেহের সামনে তাদেরকে ভালোবাসতে শেখাতে ব্যর্থ হল। সমাদৃতের মৃতদেহ তার প্রিয়তমার কোলে মাথা দিয়ে সাফল্যকে, সমাজকে মাথা উঁচু করে বলে গেল, আমাদেরকে আলাদা করতে তোরা কেউই পারলি না, কিছুর দোহাই দিয়েই পারলি না। ভালোবাসা জিতেছে, ভালোবাসাই জিতবে। ভিড়ের মধ্যে থেকে একটা ছোট্ট ছেলে হঠাৎই উপর দিকে তাকিয়ে নিষ্পাপ কণ্ঠে বলে ওঠে, তৎক্ষণাৎ আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলক খেলে যায়। অপবিত্রতার নামাবলীকে খসিয়ে ফেলতে মুষলধারে বৃষ্টি নেমে আসে, আর হাওড়ার বাতাসে আফিমের মতো ছড়িয়ে পড়ে অজ্ঞাত চন্দ্রমল্লিকার তাজা অজানা এক গন্ধ। সমাদৃত আর উপাসনার গল্প এখানেই শেষ নয়। হয়তো তারা একসাথে হাঁটতে পারেনি জীবনের পথটা, কিন্তু শেষ মুহূর্তে ভালোবাসা তাদের আলাদা হতে দেয়নি। কখনো কখনো ভালোবাসা পাওয়া নয়, ভালোবাসা হয়ে বেঁচে থাকাই আসল। এক তোড়া লাল চন্দ্রমল্লিকা, একটি অসমাপ্ত বিকেল, আর এক বুক ভরা না বলা কথা, এই নিয়েই হয়তো কিছু প্রেম চিরন্তন হয়ে ওঠে। আপনারা যদি মনে হয় ভালোবাসা কখনো হারায় না, তবে এই গল্পটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যার কাছে আপনার অনুভূতিগুলো আজও নীরব। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পভাস স্টুডিওস বাংলাকে। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি। কারণ আপনাদের একটুখানি ভালোবাসায় আমাদের আরও এমন গল্প বলতে শক্তি দেয়। আবার দেখা হবে কোনো নতুন গল্পে, কোনো নতুন অনুভূতিতে। ততদিন পর্যন্ত গল্প শুনুন, গল্পে বাঁচুন, আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন।